হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। দেখো, আজকে আমরা ফেনলের ডিপিপি 2টা আলোচনা করব। তো সব থেকে প্রথমেই যে আমার প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে, এই যে স্ট্রাকচারটা আমার এখানে দেওয়া রয়েছে, এর সাথে দেখো আমার দেওয়া আছে এনবিএস। তো আমরা খুব ভালোভাবেই জানি যে এনবিএস যদি আমরা দিই, এনবিএসের পুরো নাম হচ্ছে এন ব্রোমোসাক্সিনামাইড। তো সেক্ষেত্রে অ্যালাইলিক যে পজিশন হয়, সেই অ্যালাইলিক পজিশনের ব্রোমিনেশন ঘটে, ঠিক আছে। তাহলে আমাদের এনবিএস দিলে আমাদের প্রথম যে পার্টটা হবে সেখানে হবে অ্যালাইলিক যে পজিশন রয়েছে আমার, সেই অ্যালাইলিক পজিশনে আমার ব্রোমিনেশন ঘটবে, ঠিক আছে। অ্যালাইলিক পজিশনে ব্রোমিনেশন ঘটবে এখানে, এবং তারপরে আমার হাইড্রোলিসিস হচ্ছে। হাইড্রোলিসিস যখন করার সময়তে আমার বিআরটা ওইজে কনভার্ট হবে। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে এখানে এই যে ডবল বন্ডটা দেওয়া রয়েছে, এর সাপেক্ষে অ্যালাইলিক কার্বন হচ্ছে এই কার্বনটা, অর্থাৎ এইটা। আরেকটা অ্যালাইলিক কার্বন হচ্ছে এই কার্বনটা। তো লক্ষ্য করে দেখো, এই কার্বনে যদি আমার বিআরটা ঢোকে এবং অবশেষে যদি বিআরটা ওইজে কনভার্ট হয়, তো তাহলে একটা স্টেরিক রিপালশন কাজ করবে, কারণ এখানে ওইচ আছে আর এখানে একটা বাল্কি গ্রুপ রয়েছে, ফলে এখানে একটা স্টেরিক রিপালশন বা বিকর্ষণ কাজ করবে। কিন্তু যদি আমার এখানে ওইচটা ঢোকে তাহলে দেখো স্টেরিক রিপালশনের ব্যাপারটা আমার থাকছে না। তাহলে আমার যে প্রোডাক্টটা এখানে দাঁড়াবে সেটা হচ্ছে ঠিক এই পজিশনে আমার ওইচটা চলে আসবে। বেশ, তাহলে এখানে যদি আমরা অপশানগুলো খুঁজি, দেখো অপশান বি এর অপশানটা দেখো আমার ওই রকম করা রয়েছে। তো এখানে একটুকু আমাদের কনফিউজ করার জন্য ডবল বন্ডটাকে বাঁ দিকে একটু ঘুরিয়ে করেছে, কোনো অসুবিধার কিছু নেই, সে ঘোরাতেই পারে। তারপরে দেখো আমাদের এখানে ওইচটাকে কী করেছে, এখানে আমাদের ওইচটাকে যুক্ত করেছে। তো এই স্ট্রাকচার যেটা আমরা বানালাম প্রোডাক্ট, আর এইটা আমাদের একই। বেশ, তাহলে আমাদের অ্যান্সারটা দাঁড়িয়ে গেল। তাহলে আমরা এইটাকে মুছে দিলাম, তাহলে আমাদের এই অ্যান্সারটা হলো। পরেরটাতে যদি চলে যায়, যে নিচের বিক্রিয়ায় উৎপন্ন মুখ্য পদার্থ কোনটি। তো এখানে দেখো এইচআই দেওয়া আছে, গাঢ় এইচআই, এবং অতিরিক্ত পরিমাণ, অতিরিক্ত মানে উপরের পজিশনেও বিক্রিয়া হবে, নিচের পজিশনেও বিক্রিয়া হবে। এবার আমরা দেখব যে কোন প্রোডাক্ট আমার তাহলে উৎপন্ন হচ্ছে। তো এই গাঢ় এইচআই দেওয়ার ফলে আমরা দেখো এখানে আমাদের মার্কোনিকভ রুল ঘটবে, মার্কোনিকভ অ্যাডিশন হবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন অ্যাড হবে, এখানে আমাদের আই অ্যাড হবে। এরকম যদি আমার অ্যাডিশন হয় তাহলে আমি এখান থেকে দেখে বুঝতে পারছি যে এখানে যে প্রোডাক্ট আমার এখানে তৈরি হবে সেখানে হচ্ছে এই যে আমার CH2টা রয়েছে, এটা CH3তে কনভার্ট হবে, আর CHএর সাথে আমার এখানে আইটা যুক্ত হবে। আচ্ছা, এইবার এখানে দেখো HI দেওয়া আছে আর আমার অপশানগুলো বিআর দিয়ে দেওয়া আছে, তার মানে আমি এটুকু বুঝতে পারছি যে আমার একটুকু ভুল আছে এখানে অপশানগুলো। তাহলে আমি এটাকে ঠিক আছে, HIটাকে আমি এখানে HBr না হয় করে দিলাম, বা আমাকে অপশানগুলো চেঞ্জ করতে হতো, দুটোর মধ্যে যে কোনো একটা জিনিস আমাকে করতে হতো। আরেকটা জিনিস আমাকে খেয়াল রাখতে হবে যে এই পোর্শনের বিক্রিয়াটা আমার হয়ে গেল, আমার তাহলে আমি এখানটাতে হাইড্রোজেনটাকে অ্যাড করব, আর এখানটাতে আমি না হয় বিআরটাকে অ্যাড করলাম, আমার প্রোডাক্ট বেরিয়ে গেল CH3CHBr, আমার প্রোডাক্ট বেরিয়ে গেল। অর্থাৎ আমার এখানে অপশন হয় এ হবে, না হলে বি হবে, দুটোর মধ্যে একটা হবে। তো এখানে আমার এখানে দেখো এই যে উপরের পোর্শনটা, এই পোর্শনটাতে আমার ওয়ের ক্ষেত্রে দুটো জায়গাতে বন্ড ব্রেকিং হওয়ার সম্ভাবনা আছে, আইদার এই পজিশনে না হলে এই পজিশনে। তো এখানে যদি বন্ডটা ব্রেকিং হয় তাহলে আমার এখানে প্লাস আয়ন তৈরি হবে, এবং এই যে যৌগটা আমার রয়েছে এখানে প্লাস চার্জ চলে এলে এর অ্যারোমেটিসিটিটা নষ্ট হয়ে যাবে, ফলে বন্ড ব্রেকিং কিন্তু আমার এই পজিশনে হবে। তাহলে এখানে যদি আমি বন্ড ব্রেকিংটা এরকম পজিশনে দেখাই তাহলে ওয়ের মাথায় মাইনাস আর CH3-র মাথায় প্লাস চার্জ তৈরি হবে। এইবার এই যে আমার এখানে HBr নেওয়া আছে, H+Br-, তাহলে O- এর সাথে H+টা যুক্ত হবে। তাহলে O- এর সাথে যদি আমার এই H+ যুক্ত হয় তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা হবে সেই প্রোডাক্টটা আমার দেখতে এরকম হবে, OH তৈরি হবে এখান থেকে, আর CH3 এবং Br কী হবে, বেরিয়ে চলে যাবে। তাহলে আমার অপশন যেটা দাঁড়াচ্ছে এখানে অ্যান্সার হিসেবে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে বি এর অপশানটা, অর্থাৎ এই পজিশনটাতে OCH3টা OH-এ কনভার্ট হয়ে যাচ্ছে, আর নিচের এই যে CH ডবল বন্ড CH2 দেওয়া আছে এটা আমাদের CH_Br-CH3-তে কনভার্ট হচ্ছে। বেশ, তাহলে আমাদের এই অ্যান্সারটা হয়ে গেল। পরেরটাতে হচ্ছে অর্থ এবং প্যারানাইট্রোফেনলের 1:1 মিশ্রণ নেওয়া হয়েছে, এদের পৃথক করার সবথেকে উপযুক্ত পদ্ধতি হচ্ছে স্টিম পাতন। কেন এটা স্টিম পাতন সবথেকে উপযুক্ত পদ্ধতি, তার কারণ হচ্ছে অর্থোনাইট্রোফেনল এর বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক তুলনামূলকভাবে কম। তাহলে এর ক্ষেত্রে আমরা লিখতে পারবো যে স্ফুটনাঙ্ক কম, কিন্তু প্যারানাইট্রোফেনল এর ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে স্ফুটনাঙ্ক হচ্ছে বেশি।
তাহলে সহজেই এটাকে আমরা যদি স্টিম ডিস্টিলেশন করি তাহলে অর্থোনাইট্রোফেনলটা আগে বয়েলড হয়ে উড়ে চলে যাবে, কিন্তু তখনও আমার সলিউশনের মধ্যে প্যারানাইট্রোফেনলটা পড়ে থাকবে, ফলে আমরা অর্থ এবং প্যারানাইট্রোফেনলকে সহজেই সেপারেট করতে পারবো। পরের প্রশ্নে চলে আসছি, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের ক্ষেত্রে যৌগগুলোর সক্রিয়তার ক্রম, অর্থাৎ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কোন ক্ষেত্রে সবথেকে বেশি ভালো হবে। তো আমরা খুব ভালো করেই জানি যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন কার দ্বারা হয়, ইলেকট্রোফাইল দ্বারা হয়। ইলেকট্রোফাইল কাদের বলে? যাদের মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে তাদেরকে বলি আমরা ইলেকট্রোফাইল, অর্থাৎ তারা ইলেকট্রন লাভিং স্পিসি হয়, যেখানে ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে সেখানেই তারা যেতে চায়। তো এখানে আমাদেরকে দেখতে হবে যে এই যে আমার 4টে এক্সাম্পল দেওয়া রয়েছে, এদের মধ্যে কার কার প্লাস এম বা প্লাস আই এফেক্ট আছে। যদি আমার প্লাস এম বা প্লাস আই এফেক্ট থাকে তাহলে আমার এই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন খুব ভালো ঘটবে। আর যদি আমার মাইনাস এম এফেক্ট হয় বা মাইনাস আই এফেক্ট হয় তাহলে আমার কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ভালো ঘটবে না। বেশ, অর্থাৎ প্লাস এমের মাধ্যমে আমরা জানি বেঞ্জিন বলয়ের ক্ষেত্রে ইলেকট্রন ঘনত্ব বাড়ে, ফলে ইলেকট্রোফাইলগুলো সহজেই এসে এখানে অ্যাটাক করতে চাইবে বা পারবে। তো ব্যাপার হচ্ছে প্রথম অপশানটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোনো রকম এফেক্ট এখানে কাজ করছে না, অর্থাৎ আমরা লিখে রাখলাম নো এফেক্ট। 2 নম্বরটাতে অক্সিজেনে দেখো লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, ফলে এখানে রেজোনেন্স ঘটবে, পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স ঘটলো। এর যে এফেক্ট রয়েছে সেই এফেক্টটা হচ্ছে আমার প্লাস এম এফেক্ট। অপরদিকে CF3-র ক্ষেত্রে দেখো আমার এই শুধুমাত্র ইন্ডাকটিভ এফেক্ট কাজ করবে এবং সেই ইন্ডাকটিভ এফেক্টটা মাইনাস আই এফেক্ট হবে, কারণ ফ্লুরিন রয়েছে হাইলি ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট দেন কার্বন। তার পরেরটাতে CH3-র ক্ষেত্রে আমার শুধুমাত্র প্লাস আই এফেক্ট কাজ করছে, ফলে আমরা এখানে সবথেকে বেশি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য সুটেবল যে প্রোডাক্টটা আমরা বা কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে 2 নম্বরটা। তারপরে আমরা 4 নম্বরটাকে বলতে পারি, কারণ এরও প্লাস আই এফেক্ট রয়েছে, অর্থাৎ একটু দুর্বল এফেক্ট হলেও যেহেতু প্লাস এফেক্ট রয়েছে এটাও কিন্তু ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের জন্য সুটেবল। তারপরে হচ্ছে নো এফেক্ট, অর্থাৎ 1 নম্বরটা। আর এই যে মাইনাস আইটা রয়েছে এটা সবার থেকে লাস্টে চলে যাবে, কারণ মাইনাস আই এফেক্ট বা মাইনাস ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে এটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে বাধা সৃষ্টি করবে এবং এর থ্রু দিয়ে এটা বেঞ্জিন বলের ইলেকট্রন ঘনত্বটাকে কমানোর চেষ্টা করবে। তাহলে আমার যেটা অ্যান্সার দাঁড়াবে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, অর্থাৎ অপশান ডি এর অপশানটা আমার এখানে অ্যান্সার হিসেবে দাঁড়ালো। পরের কোশ্চেনে যদি চলে আসি, মিথানলের বিষক্রিয়তা মাত্রা কমানোর জন্য আমরা 10% ইথানল ব্যবহার করবো, এটা আমরা খেয়াল রাখবো। তারপরের প্রশ্নটা দেখো HCl দেওয়া হচ্ছে, HCl দেওয়ার ফলে আমাদেরকে এখানে দেখতে হবে কোন পোর্শনে বিক্রিয়াটা ঘটবে, আয়দার এদিকে ঘটবে না হলে এদিকে ঘটবে। তো এখানে লক্ষ্য করে দেখো এই যে OH গ্রুপটা, এই OH গ্রুপটার থেকে এখানে এই OH গ্রুপটাকে যদি আমরা প্রোটোনেশন করি, অর্থাৎ এই যে OH-এর সাথে যদি আমার এই H+ এসে যুক্ত হয় তাহলে পরে এই যে পার্টটা আছে এই পার্টটা আমার OH2+ পরিণত হবে। আমি এখানেই লিখে দিচ্ছি একবারে, OH2+ পরিণত হবে। OH2+ যখন এটা পরিণত হবে তখন এটা গুড লিভিং গ্রুপে পরিণত হবে, ফলে এই OH2+ এখান থেকে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে যাওয়ার পর আমার এই কার্বনের মাথায় প্লাস চার্জ আসবে, কার্বনের মাথায় প্লাস চার্জ আসা মানেই আমাদের হচ্ছে এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন আমাদের এখানে তৈরি হবে। তাহলে আমি এখানে লিখছি, এখানে ধরো প্লাস চার্জটা আমি এখানে বসালাম, প্লাস চার্জ বসানো মানেই হচ্ছে আমার এখানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো, অর্থাৎ এখানে আমার পাই সিগমা পজিটিভ রেজোনেন্সের থ্রু দিয়ে এটা স্টেবল কম্পোজিশনে তৈরি হলো। তো সেই বেঞ্জাইল কার্বোক্যাটায়ন যখনই তৈরি হয়ে গেল তখনই Cl আমার অপেক্ষা করে বসে আছে, এই Clটা এই CH2-র সাথে অ্যাটাচ হয়ে যাবে, দিয়ে তৈরি করবে CH2Cl, অর্থাৎ এখানে আমরা A হিসাবে যে প্রোডাক্টটা পাবো সেই প্রোডাক্টটা আমার দেখতে হবে এরকম। এই হচ্ছে আমার বেঞ্জিন রিং, এখানে আমার CH2 তার সাথে যুক্ত হয়ে যাবে Cl। তাহলে পুরো মেকানিজমটা যদি আমরা আরেকবার লক্ষ্য করি তাহলে এই OH-এর সাথে প্রথমে H+ যুক্ত হয়ে OH2+ পরিণত হলো, সেই OH2+টা আমার এখান থেকে বেরিয়ে চলে গেল, বেরিয়ে চলে গেলে কার্বনের মাথায় প্লাস চার্জ এলো, Cl-এর মাথায় মাইনাস, CH2-র সাথে Cl-টা যুক্ত হলো, তৈরি হলো CH2Cl। এই হচ্ছে আমার ব্যাপার। আচ্ছা, Cl-টা এখানে মাইনাস চার্জ। আচ্ছা, তো এখানে এরপরে যদি আমরা এখানে NaI দিই তাহলে আমার ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশান হবে এবং হ্যালোজেন এক্সচেঞ্জ ঘটবে। হ্যালোজেন এক্সচেঞ্জ হওয়ার পরে আমার যেটা বি প্রোডাক্ট হবে, আচ্ছা এটা তো আমার এ প্রোডাক্ট, এখান থেকে আমি যেটা বি প্রোডাক্ট যেটা আমি পাবো সেটা আমার হবে এরকম, জাস্ট এই CH2Clটা CH2I কনভার্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে এই যে হ্যালোজেন এক্সচেঞ্জটা রিঅ্যাকশানটা ঘটলো, এই রিঅ্যাকশানটাকে আমি এখানে বলে রাখতে পারি
যে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন, এই রিঅ্যাকশানটাই হচ্ছে আমার ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশান। তাহলে আমার অপশন কোনটা দাঁড়ালো? এইটা তো আমার মেন প্রোডাক্ট হলো, এটাকে আমি বি প্রোডাক্ট হিসেবে লিখে রাখছি। আগেরটা ছিল এ প্রোডাক্ট, এটা হচ্ছে আমার বি প্রোডাক্ট। তাহলে CH2I আর নিচে দিকে OH, তার মানে হচ্ছে আমার এই প্রথমকার অপশানটা। বেশ, এক্স যৌগটি অম্লধর্মী NaOH দ্রবীভূত হয় কিন্তু বাইকার্বনেটে দ্রবীভূত হয় না। প্রসম ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করলে আমার এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, বেগুনি বর্ণ ধারণ করে। এক্স যৌগটা অবশ্যই ফেনল। এটা আমাদের ক্লাস নোটসে বা ক্লাসে দেখবে খুব সুন্দরভাবে এটা সম্পর্কে ডিসকাশন করা আছে যে ফেনল সোডিয়াম বাইকার্বনেট বলো বা সোডিয়াম কার্বনেট যাই বলো না কেন এতে দ্রবীভূত হয় না, এবং প্রসম ফেরিক ক্লোরাইড দ্রবণে মিশ্রণটি বেগুনি বর্ণ ধারণ করে, কারণ এখানে আমাদের একটা জটিল কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি হয়, তার ফলে আমার এখানে এই বেগুনি বর্ণটা আসে। বেশ, তারপরেরটা SO3H দেওয়া আছে প্যারা পজিশনে ফেনলের সাথে, তো ব্রোমিন নেওয়া হয়েছে 3 তুল্যাঙ্ক। আমরা খুব ভালো করেই জানি যে যদি আমার এখানে SO3H গ্রুপ বা যদি আমার এখানে COOH গ্রুপ, এই গ্রুপগুলো থাকে বা যদি আমার OH গ্রুপও থাকে, তাহলে আমার দেখা যায় যে সেই গ্রুপটা পুরোপুরিভাবে বেরিয়ে যায় এবং 2 নম্বর 4 নম্বর 6 নম্বর পজিশনে ব্রোমিন ঢোকে 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হোয়াইট প্রেসিপিটেট তৈরি করে। তাহলে আমার এখানে তৈরি হবে 2,4,6 ট্রাইব্রোমোফেনল আমার এখানে তৈরি হবে, কোনো অসুবিধার কিছু নেই। বেশ, কিন্তু একটা জিনিস আমরা দেখবে পড়েছিলাম যে যদি আমাদের এখানে SO3H বা COH বা OH এর পরিবর্তে CH3 গ্রুপ থাকতো, যদি এখানটাতে আমার মিথাইল গ্রুপ থাকতো, তাহলে কিন্তু আমার রিঅ্যাকশানটা এরকম হতো না। তো যাই হোক, আমার এখানে প্রোডাক্ট আমরা পেয়ে গেলাম 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হোয়াইট পিপিটি আমার এখানে পড়বে। আমার রিঅ্যাকশানটা এখানেই কমপ্লিট হলো। পরের কোশ্চেন আমরা চলে আসছি। কার্বনের সাথে ওবেইজের বন্ধন দৈর্ঘ্যের সঠিক ক্রম। দেখো এখানে ফেনল যেটা দেওয়া রয়েছে, ফেনলের তো বন্ধন দৈর্ঘ্য সব থেকে কম হবেই, কারণ এখানে রেজোনেন্স কাজ করছে, পাই সিগমা লোন পেয়ার রেজোনেন্স কাজ করার ফলে এই কার্বনের সাথে অক্সিজেনের পার্সিয়াল ডবল বন্ড তৈরি হবে বা আংশিক দ্বিবন্ধন, যেটাকে আমরা বলতে পারি যে কার্বনের সাথে ওইচটা আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করবে। অপরপক্ষে যখন আমরা এই ফেনলটার সাথে প্যারা পজিশনে একটা OCH3 বা OC2H5 গ্রুপ আমরা যোগ করে দেবো, প্যারা ইথক্সি ফেনল এটাকে আমরা বলবো, তখন আমাদের এই OC2H5 যেহেতু আবার আমাদের প্লাস M এফেক্ট রয়েছে, তাই এক্ষেত্রে আমাদের দেখা যাবে যে বন্ধন দৈর্ঘ্যটা এটাতে যতটা কমে যাচ্ছে, এর ক্ষেত্রে রেজোনেন্স হলেও কিন্তু ততটা কমবে না। ঠিক আছে, কারণ এখানে রেজোনেন্সটাতে বাধা সৃষ্টি করবে, অর্থাৎ ডবল বন্ডটা অতটা ভালো তৈরি হতে দেবে না। তো যাই হোক, এই দুটোর ক্ষেত্রে তো আমরা এরকম দেখলাম, কিন্তু মিথানলের ক্ষেত্রে আমাদের এই যে কার্বনের সাথে OH কোনো রকম রেজোনেন্স না হওয়ার ফলে এখানে আমার এটা হচ্ছে সিঙ্গেল বন্ড, কোনো রকম আমাদের এখানে দ্বিবন্ধন চরিত্র লাভ হয় না। তাই সব থেকে বেশি দৈর্ঘ্য হবে আমার মিথানল, তার থেকে কম হবে প্যারাইথক্সি ফেনল, আর সব থেকে কম হবে ফেনল। গাঢ় HI দ্বারা একটি জৈব যৌগ C9H10O এর বিভাজনের ফলে B এবং C উৎপন্ন হয়। বি এর সঙ্গে AgNO3 এর বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ পড়ে এবং টটোমারিজমের ফলে CD-তে রূপান্তরিত হয়। ডি আয়োডোভব পরীক্ষায় ছাড়া দেয় যৌগটির নাম কি? দেখো এখানে এই যে যৌগটা হবে, তো এই যৌগটার ক্ষেত্রে যদি আমরা গাঢ় HI দ্বারা যদি এটাকে ট্রিট করি, এখানে আমার এই অপশানটাই অ্যান্সার হবে। আমি এটাতে ডাইরেক্ট অ্যান্সারটাকে দেখাচ্ছি, H+ এবং I-। তো এই ও এর সাথে এই H+টা কী হবে, এখানে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে আমি এখানে একদম ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি যে এখানে আমার OH+ তৈরি হয়ে যাবে। তো OH+ তৈরি হওয়ার সাথে সাথে আমার এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে। গ্রুপটা বেরিয়ে চলে গেলে আমার এখানে দুটো পার্টে আমার ভাগ হয়ে গেল। একটা পার্ট আমার হয়ে গেল C6H5CH2+, মানে বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। আর একটা পার্ট হয়ে গেল আমার CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH। তো এই যে দুটো পার্ট আমার তৈরি হলো, একটা বি আর একটা হচ্ছে আমার সি। তো এক্ষেত্রে বি এর সাথে AgNO3 এর বিক্রিয়ায় হলুদ পদক্ষেপ পরে লেখা আছে। তো এটা যদি আমার বি হয় আর এটা যদি সি হয়, আমরা খুব ভালো করেই জানি এটা যেহেতু আমার বেঞ্জাইল কার্বোক্যাটায়ন, তাই এর সাথে যদি আমি AgNO3 যোগ করি, তাহলে এখানে আমার হলুদ বর্ণের পদক্ষেপ আমার পড়বে।
অর্থাৎ আমি এখানে বলতে পারি যে আমার এই C6H5CH2 সাথে আমার এখানে আইটা যুক্ত হবে এবং আমার এই যে বেঞ্জাইল কার্বোক্যাটায়নটা তৈরি হলো, এখানে আমার AgI এর হলুদ কালারের পদক্ষেপ পড়বে, হলুদ পদক্ষেপ আমার এখানে পড়বে। ঠিক আছে, অর্থাৎ আমার এটার সাথে এই আইটা যুক্ত হবে। ঠিক আছে, C6H5CH2I তখন তৈরি হবে এবং C6H5CH2NO3 এবং AgI আমার এখানে উৎপন্ন হবে। তো যাই হোক, আমার এই পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। পরের পার্টে আমরা দেখতে পাচ্ছি যে সি যেটা আছে সেটা এনল, এই যৌগটা হচ্ছে এনল, কারণ ডবল বন্ড এবং OH আছে। তো আমরা জানি এনলের ক্ষেত্রে টটোমেরিজম ঘটে, টটোমেরিজমের নিয়ম আমাদের কাছে খুব ক্লিয়ার। এখানে CH2টা CH3 হয়ে যাবে, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, এটা CH থাকবে, এইখানটা ডবল বন্ড ও হয়ে যাবে। টটোমেরিজম আমাদের ক্লাস নোটসে বা ক্লাসে ভালো করে আলোচনা করা আছে। তো টটোমেরিজম যখন আলোচনা হলো, এটা যখন তৈরি হলো, এটা তো আমার এবারে কিটোনে পরিণত হয়, অ্যালডিহাইডে পরিণত হয়ে গেল CH3CHO, অর্থাৎ যেহেতু এখানে CH3CO গ্রুপটা রয়েছে, তাই এটা কিন্তু আমাদের আয়োডোফর্ম টেস্ট আমাদের দেবে। অর্থাৎ এটাকে যদি আমি আয়োডিন এবং NaOH সাথে বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে আমার কিন্তু CHI3 উৎপন্ন হবে। এই যে CHI3 উৎপন্ন হলো, এটাও কিন্তু আমার হলুদ বর্ণের প্রেসিপিটেট আমার এখানে পড়বে। তাহলে দুটো রিয়েকশন আমি এখান থেকে সুন্দরভাবে কমপ্লিট করতে পারলাম। আমার অপশান দাঁড়ালো এইটা, যে এটা হচ্ছে আমার এ যৌগ, এখান থেকে বি এবং সি পেলাম এবং আমার এই প্রোডাক্টগুলো আমার অটোমেটিক তৈরি হলো। বাকিগুলো তো কিন্তু দেখো, যদি আমরা দেখি, দেখো বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে না, তাই হলুদ পদক্ষেপ পড়বে না, তাই প্রথম এ অপশন এবং বি অপশন কী হবে আমার এখানে অ্যান্সার হিসেবে আসছে না, এবং লাস্টেরটাও আমার অ্যান্সার হিসেবে আসবে না। বেশ, নিচের কোন ফেনলটি সর্বাধিক অম্লধর্মী? আমরা খুব ভালো করেই জানি যে যত বেশি -I বা -M এফেক্টযুক্ত গ্রুপ আমরা ফেনলের সাথে যুক্ত করব, তত তার অ্যাসিডিটি বাড়বে। এবং এই যে 2,4,6 এই যৌগটা আর কি, ট্রাইনাইট্রোফেনল, এর অ্যাসিডিটি এতটাই বেশি হয় এতগুলো NO2 গ্রুপ থাকার ফলে, যে এটাকে পিকরিক অ্যাসিড নাম দেওয়া হয়ে থাকে। দেখা যায় যে যে কোনো রকম কার্বক্সিলিক অ্যাসিডের থেকে এর অ্যাসিডিটি কী হয়, বেশি হয়, যার জন্য এটা সোডিয়াম কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাসও নির্গত করতে পারে, যেটা ফেনল বা অর্থোনাইট্রোফেনল বা প্যারানাইট্রোফেনল পারে না। পরের রিয়েকশনটা দেখো, ডাইজোনিয়াম ক্লোরাইডের সাথে ফেনলের যে বিক্রিয়া ঘটবে, এখানে অ্যাজোডাই উৎপন্ন হবে এবং প্যারা পজিশনের প্রোডাক্টটা আমাদের হবে এই প্রোডাক্টটা। নিচের কোন বিক্রিয়ায় সাদা পদক্ষেপ উৎপন্ন হয় না? ব্রোমিন জল যদি আমরা দিই, SO3 চাইছে, কোনো সমস্যা নেই, তাহলে আমার এখানে 2,4,6 ট্রাইব্রোমোফেনল তৈরি হবে, এখানেও ট্রাইব্রোমোফেনল তৈরি হবে, এই গ্রুপটা বেরিয়ে চলে যাবে। এখানে আমাদের দেখো ক্লোরিন দিলেও আমরা জানি যে একই রকম টাইপের বিক্রিয়া দেয়, ব্রোমিনের মতনই বিক্রিয়া দেয়, তাহলে এই তিনটের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নাই। এইখানটাতে আমার CH2 দেওয়া আছে, CH2 মানে হচ্ছে আমার এখানে লেস পোলার বা নন পোলার সলভেন্ট, তার মানে এর ক্ষেত্রে কিন্তু সাদা পদক্ষেপ হবে না। এই ক্ষেত্রে দুটো প্রোডাক্ট আলাদা আলাদাভাবে উৎপন্ন হবে, একটা হচ্ছে অর্থ পজিশন এবং প্যারা পজিশনে ব্রোমিনগুলো ঢুকবে এবং দুটো আলাদা আলাদা প্রোডাক্ট উৎপন্ন হবে, কখনোই 2,4,6 ট্রাইব্রোমোফেনলে সাদা পদক্ষেপ উৎপন্ন হবে না। নিচের কোন অণুটির বিভাজন HiO4 দ্বারা ঘটানো যায় না? মনে রাখবে, পার আয়োডিক অ্যাসিড, HiO4 মানে হচ্ছে আমার পার আয়োডিক অ্যাসিড। পার আয়োডিক অ্যাসিড সেখানে বিক্রিয়া করে যেখানে কোনো একটা পাশাপাশি কার্বনে, মানে যদি দুটো OH থেকে থাকে, তবেই আমাদের ক্ষেত্রে কি হবে, পার আয়োডিক অ্যাসিড দ্বারা বিক্রিয়াটা আমাদের ঘটবে এবং সেখানে তার বিভাজনটা হবে। দেখো এখানে এই যে দুটো OH রয়েছে পাশাপাশি কার্বনে, তাহলে আমার এখানে বিভাজন ঘটা সম্ভব। এখানে দুটো OH পাশাপাশি আছে, বিভাজন ঘটা সম্ভব। এখানেও দুটো OH পাশাপাশি আছে, এখানেও বিভাজন ঘটা সম্ভব। কিন্তু প্রথম অপশানটাতে দেখো আমার উত্তর হয়ে যাবে, কারণ এখানে পাশাপাশি কোনো OH নয়, তাই এখানে পার আয়োডিক দ্বারা বিভাজন ঘটানো এখানে সম্ভব নয়। তারপরে যে প্রশ্নটা আমার রয়েছে, দেখো এখানে ক্লোরোফর্ম দেওয়া রয়েছে এবং OH- এবং H2 আছে। আমরা খুব ভালো করেই জানি যে ফেনলের সাথে যদি আমরা ক্লোরোফর্ম দিই, তাহলে আমার এখানে রায়মার্টিমান রিয়াকশন হবে এবং আমার এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে যে অর্থ পজিশনে আমার CHO গ্রুপটা আবার অ্যাড হবে। তাহলে আমি যদি এখানে পিটাকে যদি আমি এখানে একটু লেখার চেষ্টা করি, তাহলে আমার প্রোডাক্টটা হবে এরকম, যে আমার এখানে OH-টা থাকলো, আমার এখানে CH3 যেমন আছে থাকলো, কোনো অসুবিধার কিছু নেই। আমার এই পজিশনটাতে আমার CHO অ্যাড হবে, ঠিক আছে, এই হচ্ছে আমার রিয়েকশান। যদি আমি এখানে এটাকে HCN দিই, এটাকে যদি আমি HCN দ্বারা যদি আমি ট্রিট করি, তাহলে আমার কি ঘটবে, তাহলে আমার এখানে OH-টা অ্যাজ ইট ইজ যেমন আছে থাকবে, CH3ও থাকবে, কোনো অসুবিধা নেই। তো এইখানটাতে আমার CH একদিকে OH আর একদিকে CN ঘটবে, অর্থাৎ এখানে আমার এই যে CN মাইনাসটা, এটা আমার নিউক্লিওফাইল, এই নিউক্লিওফাইলটা এখানে অ্যাড হবে। তো এটাকে যদি আমরা একটু গুছিয়ে লিখি CHOটাকে আমাদের নিজেদের সুবিধার জন্য, তাহলে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে C ডবল বন্ড O
আর এইদিকে আমার এইচ যদি আমি লিখি, তাহলে এখানে আমাদের যে রিয়েকশনের মেকানিজমটা ঘটবে সেটা হবে এরকম, সিএন মাইনাসটা কার্বন সেন্টারে অ্যাটাক করবে, সঙ্গে সঙ্গে ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হয়ে যাবে। তো এই পাই বন্ডের ইলেকট্রন অক্সিজেনের মাথায় শিফট হলো, তাহলে ওয়ের মাথায় কী চার্জ আসবে, মাইনাস। এই ওয়ের মাথায় মাইনাস আর এই এইচ মিলে পরে এখানটা ওইচ তৈরি করে ফেলবে। আর এই সিএইচের সাথে সিএনটা যখন জুড়বে তখন আমার এখানটা সিএইচ ওইচ সিএন এই যৌগটা আমার তৈরি হবে। একদমই ইজি রিয়েকশান, জাস্ট আমাকে পরপর স্টেপগুলো বুঝতে হবে, তাহলে আমার রিয়েকশানটা কমপ্লিট হয়ে যাবে। এটাকে আমরা বলতে পারি নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশান, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়েকশান, যেহেতু নিউক্লিওফাইল দ্বারা অ্যাডিশনটা ঘটছে। তো এখানে আমাদের এই যে প্রোডাক্টটা, তাহলে আমার এইটা পি প্রোডাক্ট হলো, এইটা হয়ে গেল আমার কিউ প্রোডাক্ট। এইটাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ ঘটাবো, হাইড্রোলিসিস যখন আমরা করব, তখন আমার এখান থেকে যেটা তৈরি হবে সেটা হবে এরকম, OH, এখানটাতে দিলাম CH3, আর এই যে CH OH এবং আমাদের এখান থেকে সিএনটা হাইড্রোলিসিসের ফলে তৈরি হয়ে যাবে COOH। তার মানে আমার এটা হচ্ছে একটি সক্রিয় কার্বক্সিলিক অ্যাসিড আমার তৈরি হয়ে গেল। কারণ আমার এখানে এই যে কার্বনটা রয়েছে, এই কার্বনের দেখো 4টে গ্রুপ আলাদা আলাদা, তাই আমার এখানে এটা সক্রিয় কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হলো। এবং আমার ওইজের কাছে দেখো CHOH CH3 CHOH CHটা আছে, তার মানে আমার এখানে অপশান হবে সি। এখানে অনেক সময় ভুল হয়ে যায় অ্যান্সারটা, পুরোটা করার পর আমাদের ডাউট হয়ে ডি অপশানটা অনেক সময় ভুল করে দিয়ে চলে আসি। কিন্তু এখানে দেখো লক্ষ্য করো, ওপরে ওইচ আছে, নিচে CH3 আছে, কিন্তু এখানে কত দেখো এরা ট্রিকিভাবে CH3টাকে ওপরে করে দিয়েছে, ওইচটাকে নিচে করে দিয়েছে, যাতে আমরা খুব স্পিডের মাথায় এটাকে ভুল করে ফেলি। তো আমার এখানে অপশান হবে সি এর অপশানটা, আমার এখানে এটাই আর প্রোডাক্ট, ঠিক আছে, এটাই হচ্ছে আমার আর প্রোডাক্ট। তাহলে আমার এইটা হলো পি প্রোডাক্ট, এইটা হয়ে গেল আবার কিউ প্রোডাক্ট, এইটা হয়ে গেল আমাদের আর প্রোডাক্ট। সব প্রোডাক্টগুলো আমরা কিন্তু এখানে করে ফেলতে পারলাম। এটাকে মার্ক করে রাখছি, তাহলে এটা চোখে পড়বে। নিচের কোনটি HBr এর সাথে দ্রুত বিক্রিয়া ঘটে? HBr মানেই তো H প্লাস আর Br মাইনাস। তো Br মাইনাসটা তো আর ইলেকট্রোফাইল নয়, Br মাইনাসটা হচ্ছে আমার নিউক্লিওফাইল, আর H প্লাসটা হচ্ছে আমার ইলেকট্রোফাইল, H প্লাসটা ইলেকট্রোফাইল। কি ঘটবে? প্রত্যেকটাতে আমার CH2OH দেওয়া আছে, মেকানিজম কি বলছে, ওএইচের প্রোটনেশন ঘটবে, ওএইচের সাথে H প্লাস যুক্ত হবে। যদি আমরা যে কোনো একটা এক্সাম্পলের কথা বলি, আমরা লাস্টেরটাতেই না হয় বলছি, ওএইচের সাথে H প্লাস যুক্ত হয়ে এটা OH2 প্লাস তৈরি হবে, দিয়ে এটা গুড লিভিং গ্রুপ রূপে বেরিয়ে চলে যাবে। বেরিয়ে চলে যাওয়ার পর কি হবে? বেরিয়ে চলে যাওয়ার পর আমার এখানে প্লাস চার্জ আসবে। আমি একসাথেই পরপর স্টেপগুলো করছি, এটা দেখে ডাউট হওয়ার কিছু ব্যাপার নেই, আমি পরপর বোঝাচ্ছি। প্লাস হবে, তখন জল অলরেডি আমার এখান থেকে বেরিয়ে চলে গেছে, তাহলে আমার যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, বেঞ্জাইল কার্বোক্যাটায়ন তৈরি হলো। এখন লক্ষ্য করে দেখো, এর রেজোনেন্স ঘটবে, ফলে এটা স্টেবল হবে। তো যেহেতু এখানে আমার প্লাস চার্জ আছে, তাই এর ক্ষেত্রে প্যারা পজিশনে যদি আমার এমন কোনো গ্রুপ যুক্ত করা থাকে যার প্লাস এম এফেক্ট আছে বা প্লাস আই এফেক্ট আছে, তারা কি করবে, ইলেকট্রন ডেন্সিটিটা এখানে বাড়ানোর চেষ্টা করবে, উপর দিকে ইলেকট্রনটাকে পাঠাবে। উপর দিকে নিচ থেকে যদি উপর দিকে ইলেকট্রনটাকে পাঠায়, ধরো এই পজিশন থেকে যদি ইলেকট্রনটাকে উপর দিকে কিছুটা পাঠায়, তাহলে এর মধ্যে যে প্লাস চার্জটা রয়েছে, অর্থাৎ ইলেকট্রনের যে ঘাটতিটা রয়েছে, সেই ঘাটতিটা বেশ কিছু পরিমাণ পূরণ হবে। সঙ্গে সঙ্গে এটা বেশি স্টেবিলিটি পাবে, বেশি স্টেবিলিটি পাওয়া মানেই এটা বেশি পরিমাণ বিক্রিয়া দেবে। তো এখানে লক্ষ্য করে দেখো, এখানে যদি আমরা এফেক্টগুলো লিখি, NO2-র ক্ষেত্রে হচ্ছে আমার মাইনাস এম এফেক্ট। আচ্ছা, Cl এর ক্ষেত্রে তো আমার মাইনাস আই আর প্লাস এম দুটো এফেক্ট হওয়া সত্ত্বেও প্লাস এম এর ক্ষমতা কম, তার মানে আমাদের এখানেও মাইনাস আই এফেক্ট। পরেরটা হচ্ছে নো এফেক্ট। তারপরেরটাতে আমরা জানি যে যেহেতু লোন পেয়ার রয়েছে, সেই জন্য এটার ক্ষেত্রে হবে প্লাস এম এফেক্ট। তাই প্লাস এম এফেক্টের থ্রু দিয়ে এটা ইলেকট্রন ডেন্সিটি বেঞ্জিন বলে বাড়ানোর চেষ্টা করবে। ফলে এই ইলেকট্রন ডেন্সিটি কোথায় চলে যাবে, এই কার্বনের কাছে চলে যাবে। ফলে এর মধ্যে যে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি আছে বা ঘাটতি আছে, সে ঘাটতিটা কিছুটা হলেও পূরণ হবে। ফলে এই যে কার্বোক্যাটায়নটা আমার তৈরি হবে, এর সাথে Br সহজেই এসে পরে অ্যাড হতে পারবে। অর্থাৎ আমার এক্ষেত্রে CH2Br আমার প্রোডাক্টটা সহজেই আমার তৈরি হবে। তাহলে এখানে আমার অ্যান্সার হিসেবে দাঁড়ালো কোনটা, ডিএরটা, একমাত্র কারণ এখানে OCH3 গ্রুপটা দেওয়া আছে, সেই কারণে আমার অ্যান্সারটা আমার এরকম দাঁড়ালো। নিম্ন আণবিক ভর বিশিষ্ট অ্যালকোহলগুলির ক্ষেত্রে আমরা জানি যে কোনো অসুবিধা হয় না। নিম্ন আণবিক ভর বিশিষ্ট মানে কার্বন সংখ্যাটা কম থাকে, কার্বন সংখ্যা কম মানে সেগুলো যে কোনো অনুপাতে জলের মধ্যে মিশবে। যত বেশি আমরা কার্বন সংখ্যা বাড়াতে থাকবো, তত দেখা যায় যে অ্যালকোহলের দ্রাব্যতা ক্রমশ কমতে থাকে, কারণ কার্বন হচ্ছে জল বিকর্ষী এবং অ্যালকোহলের ওইচটা হচ্ছে জল আকর্ষী। এবং কোনো অ্যালকোহলে যদি আমরা ওইচের পরিমাণ বাড়াতে থাকি, তাহলে তার জলের দ্রাব্যতা ক্রমশ বাড়বে। এই ব্যাপারগুলো আমরা জানি।
ফেনলের নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় সাড়া দেয় না কেন? তার একটাই কারণ যে ফেনলের যে কার্বনের সাথে অক্সিজেন ওএইচের যে বন্ধনটা ফেনলের ক্ষেত্রে, এর যখন আমরা রেজোনেন্স দেখেছি, টোটাল 5টা স্ট্রাকচার হয় রেজোনেন্সের ক্ষেত্রে, তখন এর ক্ষেত্রে আমরা দেখেছি প্লাস এম এফেক্ট কাজ করে এবং এর যখন রেজোনেন্স হয় অর্থ এবং প্যারা পজিশনে মাইনাস চার্জ বসে এবং কার্বনের সাথে ওইচ বন্ধনের আংশিক দ্বিবন্ধন চরিত্র লাভ করে। ফলে এই যে ওইচটা আছে এই ওইচটা চট করে বেরোতে পারে না, কারণ ডবল বন্ড হওয়ার ফলে এর বন্ধনটা অনেকটা শক্তিশালী হয়ে যায়, তাই এটা কোনো রকম প্রতিস্থাপন বিক্রিয়াতে সাড়া দিতে চায় না। মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইডের সাথে কিটোনের বিক্রিয়ায় ইথানল ব্যবহার করা যায় না কেন? কারণ এই কোশ্চেনটা আগেও আমরা আলোচনা করেছি আগের ডিপিপিতে, যে এটা ইথানলের সাথে বিক্রিয়ায় দ্রুত মিথেন তৈরি করে। নিচের কোনটি সঠিক নয় সেটা আমাকে বলতে বলেছে। তো এটা হচ্ছে দেখো এই যে অপশানটা, যে ফেনলকে সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা প্রশমিত করা, যেটা ভুল তথ্য, কারণ ফেনল তো সোডিয়াম কার্বনের সাথে বিক্রিয়াই করে না। ফেনল বিক্রিয়া করে না, সোডিয়াম কার্বনেটের সাথেও করে না, সোডিয়াম বাইকার্বনেটের সাথেও করে না, কিন্তু 2,4,6 ট্রাইনাইট্রোফেনলটা কিন্তু করে। তো যাই হোক, আমাদের এখানে এইটাই হচ্ছে সঠিক বিবৃতি নয়, একমাত্র হচ্ছে সিএরটা, বাকিগুলো ঠিকঠাক আছে। নিচের কোন বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রোফাইলটা হচ্ছে ডাইক্লোরোকার্বিন, মানে এই যে কার্বিনটা ডাইক্লোরোকার্বিন, এই কার্বিনটা কোথায় উৎপন্ন হয়? রায়মার্টিনের রিয়েকশন, যেখানে আমরা ফেনল থেকে স্যালিসাইলডেহাইড উৎপন্ন করেছি। তার মানে আমার যদি এই যে রিয়েকশানটা, এই যে ফেনল, এই ফেনলের সাথে যদি আমি এখানে ক্লোরোফর্ম নিই CH3 এবং তার সাথে যদি আমি NaOH নিই এবং অবশেষে যদি আমি এখানে হাইড্রোলিসিস ঘটাই, ঠিক আছে, তাহলে আমার এখানে যে প্রোডাক্টটা আমার ফাইনালি তৈরি হবে লাস্ট প্রোডাক্ট হিসাবে, সেটা হচ্ছে আমার স্যালিসাইলডিহাইড। এই রিয়েকশানটাকে বলা হয়ে থাকে রায়মার্টিম্যান রিয়েকশান, স্যালিসাইলডিহাইড তৈরি হয় এখানে। তো এখানে আমার অন্তর্বর্তী স্টেপে আমার এখানে যে কার্বিনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে আমার ডাইক্লোরোকার্বিন। পরেরটাতে CH3CH2OH অর্থাৎ অ্যালকোহলের কথা বলা আছে। তো এখানে অ্যালকোহলের সাথে যখন আমরা বিক্রিয়াটা ঘটাবো তখন আমার এখানে অ্যাসিটাল উৎপন্ন হবে, ঠিক আছে। ইথারের যে বিক্রিয়াটা, এখানে আমাদের অ্যাসিটাল উৎপন্ন হবে। পরেরটা হচ্ছে নিচের কোনটির পিকে এর মান হচ্ছে সবচেয়ে বেশি? মনে রাখবে, পিকে যত বাড়বে তত অ্যাসিডিটি কিন্তু কমবে, ঠিক আছে। অর্থাৎ পিকে এর মান বেশি বলেছে, তার মানে অ্যাসিডিটি কার ক্ষেত্রে কম হবে সেটা আমাদেরকে এখানে জানতে চেয়েছে। তো এখানে লক্ষ্য করে দেখো, সব কটাই আমাদের ফেনল আছে কিংবা অর্থোনাইট্রোফেনল আছে যার অ্যাসিডিটি আরও বেশি, কিংবা আমার অর্থোক্রিসল আছে, সবগুলো হচ্ছে অ্যারোমেটিক, একটাই আছে অ্যালিফেটিক। তো আমরা এক্ষেত্রে একটা জিনিস আমরা জানি যে ফেনলের অ্যাসিডিটি ইথানল অপেক্ষা যথেষ্ট বেশি, অর্থাৎ ফেনলের ক্ষেত্রে অ্যাসিডিটি বেশি হয় অ্যালকোহলের অপেক্ষা, যে কোনো অ্যালকোহল অপেক্ষা। তো ইথানল এর ক্ষেত্রে আমার পিকে এর মানটা হবে সবচেয়ে বেশি, অর্থাৎ এর ক্ষেত্রে অ্যাসিডিটিটা আমরা বলে রাখতে পারি, কারণ এর ক্ষেত্রে অ্যাসিডিটিটা হবে তার মানে সবচেয়ে কম। পরের রিয়েকশান, লাস্ট রিয়েকশান, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়তার ক্রম। তো ইলেকট্রোফিলিক বিক্রিয়া সেক্ষেত্রে ভালো হবে যাদের প্লাস এম এফেক্ট আছে। প্লাস এম এফেক্ট থাকার ফলে এরা বেঞ্জিন বলে ইলেকট্রন ঘনত্বটা বাড়াবে, ফলে এই অর্থ এবং প্যারা পজিশনগুলোতে মাইনাস চার্জ আসবে। মাইনাস চার্জ আসার ফলে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনটা আমার খুব ভালোভাবে ঘটতে পারবে। তাহলে এখানে সব থেকে ভালো কোনটা ঘটবে? দেখো 2 নম্বরটা, কারণ 2 নম্বরটার ক্ষেত্রে যদি আমরা এগুলোতে এফেক্টগুলো লিখে রাখি, তাহলে 2 নম্বরটার ক্ষেত্রে আমার হচ্ছে প্লাস এম এফেক্ট, এবং আমার প্রথম কার্ডটার ক্ষেত্রে হচ্ছে নো এফেক্ট। প্রথম কার্ডটাতে হচ্ছে নো এফেক্ট। এই কোশ্চেনটা আমরা একটু আগেই আলোচনা করলাম। এটাতে আমার মাইনাস আই এফেক্ট কাজ করছে আর এটাতে প্লাস আই এফেক্ট কাজ করছে। তাহলে সব থেকে বেশি হবে 2, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, 2, 4, 1, 3, এই অপশানটাই আমার অ্যান্সার হবে। এটা একটু আগে ডিসকাশন করলাম। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটাই। পরের ভিডিওতে আমরা পরের ডিভিপিটা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।